শহরে একের পর এক কিশোরী মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। নিখোঁজ হওয়ার 2 দিন পর উদ্ধার হচ্ছে তাদের ক্ষতবিক্ষত লাশ। তাদের লাশ দেখে চেনার উপায় পর্যন্ত থাকে না, এতটাই নির্মমতার সাথে তাদের ক্ষতবিক্ষত করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন সাইকো এমন জঘন্য উপায়ে তাদেরকে কিল করছে? আর এছাড়াও শুধুমাত্র এই বয়সের মেয়েদেরকে মারার পিছনে তার মোটিভটাই বাকি। এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে আজকের অসাধারণ এক সাইকো থ্রিলার মুভি রাতসাসানের এক্সপ্লেনেশন। এই মুভিটা এমন এক থ্রিলার মুভি যা পুরো ইন্ডিয়াতে ইতিহাস সৃষ্টি করেছে। মোট কথা, এই মুভির শেষ পর্যন্ত দেখলে তুমিও এর থ্রিল অনুভব করতে বাধ্য হবে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কিনু নামের এক ব্যক্তিকে এক নদীর তীরে তার পোষা কুকুর নিয়ে হাঁটতে দেখি। তার এক বন্ধুর সাথে দেখা হলে তাদের মধ্যে কুকুর নিয়ে আলাপ জমে ওঠে। হঠাৎ তাদের পাশে এক দেশি কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করে। তার দেখা দেখি কিনুর পোষা কুকুরও তার হাত থেকে রশি ছাড়িয়ে নেওয়ার জন্য চিৎকার করতে থাকে। তারপর দুটা কুকুরই নদীর দিকে রওনা দেয়। ঠিক তখনই কিনু এবং তার বন্ধুরা নদী তীরে একটা পাইপের মধ্যে কিছু একটা দেখতে পায়। সেখানে পলিথিন মোড়ানো অবস্থায় রাখা ছিল এক পচা গলা লাশ। পরের দিন সকালে দেশব্যাপী এই নিউজ ছড়িয়ে পড়ে যে চেন্নাইয়ের এক নদী তীর থেকে সামুয়াকতা নামের এক 15 বয়সী মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু এত অল্প বয়সী একটা মেয়েকে এমন নির্মমভাবে হত্যা করল কে? এদিকে এই নিউজ অরুণ কুমার নামের এক তরুণের চোখে পড়ে। অরুণ তার টিনেজ থেকেই সাইকোপ্যাথ থ্রিলার নিয়ে ব্যাপক আগ্রহী। অনেকদিন ধরে সে প্রচুর সাইকোপ্যাথ কিলিংয়ে নিউজ কাটিং করে কালেকশন করছিল। চেন্নাইয়ের এই মার্ডার কেসটাও পত্রিকায় পড়ার পরে সেটাকে কেটে সে দেওয়ালে সেঁটে দেয়। তার দেওয়ালে লাগানো রয়েছে এমন হাজারো কেসের পেপার কাটিং। এত রিসার্চ করার পর সে নিজে একটা সাইকোপ্যাথ থ্রিলার মুভির স্ক্রিপ্টও লিখে ফেলেছে। ফলে তার স্বপ্ন এই ফিল্মটাকে বাস্তবে রূপ দেওয়ার। এর জন্য সে একের পর এক প্রডিউসারদের দুয়ারে ঘুরে বেড়াতে থাকে, কিন্তু কোথাও তার কোনো গতি হয় না। কেউই হয়তো কাহিনীটা পছন্দই করে না, কিংবা কেউ কাহিনীতে কিছু চেঞ্জ আনতে বলে, অথবা কেউ খুব সিলি কারণে ফিল্ম বানাতে রাজি হয় না। তো এভাবেই একের পর এক রিজেকশন খেয়ে তার ফিল্ম বানানোর ইচ্ছা আর পূরণ হয় না। এদিকে এসব নিয়ে তার পরিবারও প্রচণ্ড বিরক্ত, কারণ 26 বছর পার হয়ে গেলেও অরুণ কোনো ধরনের চাকরি বাকরির চেষ্টা করেনি। সে শুধুমাত্র তার ফিল্ম তৈরি করার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু পারিবারিক চাপে অবশেষে সে এদিকেও ধ্যান দিতে বাধ্য হয়। তার বোনের স্বামী দাসের সূত্র ধরে সে পুলিশের এসআই পদে অ্যাপ্লিকেশন করে। তারপর সমস্ত পরীক্ষা ও ট্রেনিং প্রসেস পার করে সে পুলিশেও জয়েনও করে ফেলে। কিন্তু প্রথম দিনেই থানায় জয়েন করার পরেই তার আনইজি ফিল হতে থাকে। এই পরিবেশটা তার সাথে ঠিক যাচ্ছে না। ফলে প্রথম দিনেই থানার এক সিনিয়র অফিসার তাকে এক আসামিকে লাঠি পেটা করার দায়িত্ব দেয়। এখন সে যখন সংকোচ করতে থাকে তখন অফিসার তাকে বলে যে এখন থেকে প্রতিদিনই তাকে এই কাজ করতে হবে। এভাবেই অরুণের শুরুর দিকে কিছু সমস্যা ফেস করলেও ধীরে ধীরে সে মানিয়ে নিতে থাকে। কিন্তু তার মাথা থেকে থ্রিলার মুভি তৈরি করার ভূতটা তখনও যায়নি। প্রায় সময় সে ফাঁকে ফাঁকে প্রডিউসারদের কাছে যায়। অরুণ যেই থানার এসআই ছিল ঠিক সেখানকার চিফ ইন্সপেক্টর ছিল তার বোনের স্বামী দাস। তাই এসআই হওয়ার পরে সে তার বোনের বাড়িতে এসে উঠে পড়ে। এর মধ্যে শহরে আরও একটা অপহরণের ঘটনা ঘটে। আমুদা নামের এক কিশোরী স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিডন্যাপ হয়। সে প্রতিদিন তার পোষা কুকুরের সাথে বাড়ি ফিরলেও সেদিন কুকুরটা একাই বাড়ি ফিরে আসে, কেননা পথের মধ্যে কেউ একজন তাকে একটা প্রাইভেট কার থামিয়ে কিডন্যাপ করে নিয়েছে। তার কুকুর ঘটনাস্থল থেকে একটা গিফট বক্স মুখে করে বাড়িতে ফিরে আসে। এদিকে সেদিন থানায় ঢোকার পর অরুণ এক মহিলা এবং তার মেয়েকে কাঁদতে দেখে। সে জানতে পারে যে মেয়েটার আজ স্কুলে পরীক্ষা আছে, কিন্তু তার বাবা তাকে নির্যাতন করতে যাওয়ায় মেয়েটা নিজেই বাবাকে হত্যা করে ফেলেছে। তখন অরুণ কনস্টেবলের এফআই ছিঁড়ে ফেলতে বলে মেয়েটাকে ছেড়ে দেয়। এরপর থানায় ঢুকে সে দেখতে পায় যে আমুদার কিডন্যাপিং নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে। তার কুকুরের নিয়ে আসা গিফট বক্স থেকে একটা পুতুলের কাটা মাথা উদ্ধার করা হয়। এরপর এই কেস নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। যাই হোক, সেদিন ডিউটি শেষে বাড়ি ফেরার পর যেই মেয়েটাকে সে ছেড়ে দিয়েছিল তার জন্য দাস তাকে প্রচণ্ড ঝাড়ি দেয়। ওদিকে তার ভাগ্নি আম্মু তাকে নিজের স্কুলের রিপোর্ট কার্ডে সাইন করতে বলে। অরুণও তাকে বাঁচানোর জন্য সাইন করে দেয়। তারপর আমু তাকে নিজের বাবা সাজিয়ে স্কুলে নিয়ে যায়, কারণ তাদের নতুন ক্লাস টিচার বিজলি খুব রিসেন্টলি এই স্কুলে জয়েন করেছে। তাই তার বাবা মা সম্পর্কে বিজলি কিছুই জানে না। এবার অরুণকে স্কুলে নিয়ে যাওয়ার পর বিজলি তাদের হাতে রিপোর্ট কার্ড দেওয়ার সময় তাকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ কোনো এক অ্যাঙ্গেল থেকে আমুকে তার মেয়ে মনে হচ্ছিল না। বিজলি ভেবেছিল আমু হয়তো তার বাবার সিগনেচার নিজেই নকল করেছে। এই কথা সে অরুণকে বলার পর অরুণও তাকে কিছুক্ষণ মারার ভান করে, তবে বিজলি তাদেরকে থামিয়ে দেয়।
তার উপরে আমু তাকে বলে আজ মা নেই বলে আমাকে এইভাবে মারতে পারলে, অথচ তার মা কোকিলা এই স্কুলেরই টিচার। এবং ঠিক এই মুহূর্তেই কোকিলা তার স্বামী দাসকে নিয়ে স্কুলের চত্বরে ঢুকছিল। এবার তাদেরকে দেখতে পেয়ে অরুণ দ্রুত এক কোণায় সরে পড়ে, কিন্তু কোকিলা আর দাস ভিতরে ঢুকে আমুকে দেখে অবাক হয়ে যায়। তারপর তার সামনে এবং অরুণের সাজানো নাটকের ব্যাপারে জানতে পেরে সত্যটা রিভিল করে দেয়। এভাবে বিজলির সামনে অরুণের প্রেস্টিজ পুরোই পাংচার হয়ে যায়। তারপর বাড়ি ফিরে রাতে আমু এবং অরুণ দুজনেই কোকিলার বেশ ভালো বকা খায়। এদিকে পরের দিন এক সুপার শপে কিছু কিনতে গিয়ে অরুণ একটা ছোট্ট বোবা মেয়েকে দেখতে পায়। মেয়েটি শপ থেকে কিছু পেন্সিল চুরি করার চেষ্টা করছিল। অরুণ তাকে নিষেধ করলেও ছোট্ট মেয়েটা তার কথা শোনে না। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় বিজলি। আসলে কায়েল নামের এই মেয়েটাই হচ্ছে বিজলির ভাগ্নি। সে এসে তাকে নিয়ে যাওয়ার পর অজানা ব্যক্তির সাথে কথা বলতে তাকে নিষেধ করে দেয়, কারণ তাদের আশেপাশে যে কত ক্রিমিনাল ঘোরাফেরা করে তার ব্যাপারে কারো আইডিয়া নেই। তখন অরুণ এসে তাকে বলে সামান্য সিগনেচারের জন্য আমাকে ক্রিমিনাল বানিয়ে দিলেন। তখন বিজলি জবাব দেয় যে ক্রাইম তো ক্রাইমই, সেটা হোক ছোট কিংবা বড়। যাই হোক, অরুণ সেখান থেকে চলে গেলে বিজলি টাকা পে করতে গিয়ে দেখতে পায় কায়েল সেখান থেকে অনেকগুলো পেন্সিল চুরি করেছে। এবার সে তাকে সেসব জিনিস ফিরিয়ে দিতে বললেও সেলসম্যান তাকে জানায় অরুণ আগেই এই সব কিছুর দাম দিয়ে গেছে। এভাবেই সে বিজলিকে কিছুটা ইমপ্রেস করে দেয়। যাই হোক, পরের দিন অরুণ পুলিশ স্টেশনে গিয়ে দেখতে পায় এসিপি লাক্সমি এক লোককে ধরে এনে ক্রমাগত মেরেই চলেছে। এই লোকটাকে আমুধা মার্ডার কেসের মেন সাসপেক্ট ভাবা হচ্ছে, কারণ সে আমুধাকে লাভ লেটার দেওয়ার পরে সে রিজেক্ট করে দিয়েছিল। তবে সব কিছু দেখার পর অরুণ দাসকে বলে যে এই লোকটাকে মেরে মনে হয় কোনো লাভ হবে না, কারণ এই কেসটা একটা সাইকোপ্যাথিক কেস। কিন্তু দাস বলে এই মহিলা এসিপি অনেক বড় বড় অফিসারকেও পাত্তা দেয় না, তাদেরকে তো সে মোটেই গোনায় ধরবে না। কিন্তু হঠাৎ লাক্সমি তাদের এই ফিসফিস কথা শুনতে পেয়ে অরুণকে কাছে ডেকে নেয়। তারপর তাকে সেই লোকটাকে পেটানোর জন্য আদেশ দেয়। অরুণ অনেক কষ্টে তাকে কয়েকটা আঘাত করে, কিন্তু সে আর নিজের মুখ বন্ধ রাখতে পারে না। সে বলে ওঠে এই লোকটাকে মেরে কোনো লাভ নেই, কারণ আমুধার খুনি একজন সাইকোপ্যাথ। সে কিছুদিন আগে কালেক্ট করা সামুয়া কাতার মার্ডার কেসে সব ইনফরমেশন তুলে ধরে। যেভাবে তার মুখে, নাকে এবং কানে ক্ষত দেখা গেছে এবং যেভাবে তার চোখ তুলে ফেলা হয়েছে, ঠিক একই কাজগুলো আমুধার কাছে গিফট করে পাঠানো পুতুলটার সাথেও করা হয়েছে। এখন এই চিহ্নগুলো ইঙ্গিত দেয় যে দুটো কেসের প্যাটার্নই একই রকম। হয়তো কোনো সাইকোপ্যাথ কিলার আমুধাকেও সামুয়া কাতার মতোই খুন করার জন্য তুলে নিয়েছে। কিন্তু এসিপি লাক্সমি এই কথাগুলো হেসে উড়িয়ে দেয়। তার কথা হলো যে অরুণ নিজে ফিল্মি নলেজ নিয়ে একটু বেশি অবসেসড। তাছাড়াও সামুয়া কাতার বডির পাশ থেকে কোনো পুতুলের কাটা মাথাও পাওয়া যায়নি। তো লাক্সমি তার কথায় পাত্তা দেয় না, উল্টো তাকে অপমান করে নিজের জন্য সিগারেট আনতে পাঠায়। তবে কিছুক্ষণ পরেই আমুধার ডেড বডি পাওয়ার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে এবার সবকিছুই অরুণের অনুমান মতোই ঘটেছে। পুলিশ বডি উদ্ধার করে ব্যস্ত থাকার সময় অরুণ সামুয়া কাতার বাবা মার সাথে দেখা করতে যায়, কারণ দুটো কেসেই সবকিছু মিলে গেলেও একটা মিসিং পাজল ছিল, এবং তা হলো সেই গিফট বক্স। সামুয়া কাতার কাছে কোনো গিফট কিন্তু তখনও পাওয়া যায়নি, আর এইটাই খোঁজ নিতে অরুণ সেখানে যায়। এবার ফিরে আসার পর সে দেখতে পায় যে আমুধার পোস্টমর্টম রিপোর্ট করতে গিয়ে ফরেন্সিক ডাক্তার নন্দনের বুক পর্যন্ত কেঁপে উঠেছে, কারণ তাকে জীবন্ত অবস্থাতেই এত টর্চার করা হয়েছে যে সে যে কত যন্ত্রণা পেয়ে মারা গেছে সেটা কল্পনা করাই কঠিন। অরুণ তখন তাকে সামুয়া কাতার পোস্টমর্টম রিপোর্টটাও দেখায়। তখন তিনি কনফার্ম করেন যে এই দুটোই একই ব্যক্তি করেছে। তার মানে অরুণের সাইকোপ্যাথ কিলারের থিওরিটা একদম সত্য। শুধু তাই নয়, অরুণ সামুয়া কাতার হোস্টেল থেকে সেই গিফট বক্সটাও উদ্ধার করে এনেছে। আসলে সামুয়া কাতার কাছে এই বক্সটা পাঠানো হয়েছিল, কিন্তু তার মৃত্যুর পর হোস্টেলের রুমমেট এই গিফট বক্সটা ততটা ইম্পর্টেন্ট ভাবেনি। এখন যেহেতু সাইকোপ্যাথ কিলার সম্পর্কে ব্যাপারটা কনফার্ম হয়ে গেছে, তাই সিনিয়র অফিসাররা তা নিয়ে মহা চিন্তায় পড়ে যায়, কারণ এই কেস অনেক বেশি জটিল হতে চলেছে এবং পুলিশের উপরে প্রচুর চাপ পড়তে চলছে। তখন অরুণ বলে প্রতিটা সাইকোপ্যাথই নিজের চিহ্ন ছেড়ে যায়, কারণ সে মিডিয়ায় অ্যাটেনশন আর পাবলিসিটি চায়। যদি আমুধার মৃত্যুর খবরটা কোথাও প্রকাশ করা না হয় এবং তার বাবা মাকেও জানানো না হয়, তবে কিলার কিছুটা হতাশ হয়ে কিছু না কিছু ভুল করবেই। ঠিক সেখান থেকেই তাকে ধরার হয়তো কোনো ক্লু খুঁজে পাবো আমরা। কিন্তু সিনিয়র অফিসাররা আবার তার প্রস্তাব নাকচ করে দিয়ে আমুধার বাবা মার সাথে যোগাযোগ করতে বলে। তাদেরকে খুব দ্রুতই তার বডি চিহ্নিত করতে নিয়ে আসা হয়। আমুধার মার এতটাই বাজে অবস্থা ছিল যে তিনি মেয়ের লাশ কোনোভাবেই দেখতে চাইছিলেন না। তার বাবা সাহস করে বডি দেখে এসে জানায় যে এই বডি তার মেয়ের নয়। এই কথা শুনে অরুণ তো বেশ অবাকই হয়।
তারপর সে ভিতরে গিয়ে দেখে যে সেখানে আসলেই আমুধার জায়গায় অন্য কারো বডি রয়েছে। তখন সে বাইরে এসে ব্যাপারটা জানতে চাইলে সিনিয়র অফিসার তাকে জানায় যে ডিসিপিকে অরুণের প্ল্যান জানানোর পর তিনি সেটাকেই ফলো করছেন, অর্থাৎ আমুধার হত্যার ব্যাপারটা এখন পুলিশ ছাড়া আর কেউই জানে না। এছাড়াও তার বডি পুলিশের আন্ডারে থাকা এক গোপন মর্গে নিয়ে আসা হয়েছে, যেখানে কেবল গোপন আসামিদেরই বডি রাখা হতো। এদিকে দেখা যায় দাস তার মেয়েকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেয়, কারণ পুরানো স্কুলে তার কোনো পড়াশোনা হচ্ছিল না। এবার সেই স্কুলে একজন অঙ্ক টিচার ছিল যার নাম ছিল ইন্দ্ররাজ। সে প্রায় মেয়েদেরকে ভীষণ কঠিন শাস্তি দিত এবং কথায় কথায় গায়ে হাত দিত। আমুদা প্রথম দিনেই তাকে দেখে বেশ ভয় পেয়ে যায়। এর কিছুদিন পর তাদের স্কুলে যখন অনুষ্ঠান চলছিল তখন ইন্দ্ররাজ ম্যাথ ক্লাস নিচ্ছিলেন। সেদিন সে একটা মেয়েকে ভীষণ শাস্তি দিতে থাকে, কারণ সেই মেয়েটা আগেও বেশ কিছু ম্যাথে ভুল করেছিল। এবার ক্লাস ছুটি হওয়ার পরেও সে মেয়েটাকে ছুটি দেয় না, বরং সে ক্লাসের দরজা বন্ধ করতে বলে তাকে শারীরিক নির্যাতন করে। এরপর মেয়েটাও ভয়ে কাউকে কিছু না জানিয়ে স্কুলের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। এদিকে বিজলি কয়েকদিনের মধ্যেই তাদের স্কুলের বেশ জনপ্রিয় টিচার হয়ে উঠেছে। তার এক স্টুডেন্ট মীরা নিজের বাবা মার অ্যানিভার্সারির জন্য তার কাছ থেকে উইশ নেয়, কিন্তু সেদিন বিকালেই মীরা নিখোঁজ হয়। তার স্কুলের সামনে থেকেই সে বিজলির সামনে একটা অটোতে উঠেছিল, কিন্তু তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার বাবা মাও নিখোঁজ হওয়ার পর পুলিশের কমপ্লেন লেখায়। এদিকে অরুণ এই সময়টায় সাইকোপ্যাথকে খোঁজার কাজে ব্যস্ত ছিল। এই মামলার একমাত্র সূত্র ছিল সেই পুলিশের কাটা মাথা। অনেক খোঁজার পর এক দোকানে ঠিক এরকমই একটা পুতুল পাওয়া যায়। এমন পুতুল খুব কমই দেখা যায়, কারণ দোকানদাররা এখন আর এগুলো বিক্রি করে না। এর মধ্যেই তার কাছে মীরার কিডন্যাপ হওয়ার খবর আসে। সে যখন জানতে পারে যে অপহরণের দিন মীরা বিজলির সামনে অটোতে উঠেছিল, তখন সেই অটোকে চিহ্নিত করার জন্য সে বিজলিকে নিয়ে অটো স্ট্যান্ডে যেতে চায়, কিন্তু বিজলি তাকে না করে দেয়, কারণ কায়েলকে তার পিক আপ করতে হবে। কায়েল তখন একটা বার্থডে পার্টিতে ছিল। অরুণ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও বিজলি তার কথায় রাজি না হয়ে চলে যায়। তারপর কায়েলকে বার্থডে পার্টি থেকে পিক আপ করতে করতে তার রাত হয়ে যায়। এভাবে রাতের বেলায় শুনশান সেই স্থানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। শেষমেশ একটা অটোতে কিছু লোক এসে তাদেরকে ওঠার অফার দেয়। তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে তাদের উদ্দেশ্য খুব একটা ভালো না। তাই বিজলি কায়েলকে নিয়ে অটোতে না উঠে সোজা সামনের দিকে হাঁটা দেয়, কিন্তু তখন লোকগুলো অটো নিয়ে তাদের পিছু নিতে থাকে। এবার বিজলির সামনে দ্রুত অরুণ এসে তার মোটরসাইকেল থামায়, মানে সে তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর সে লোকগুলোকে মেরে ছাতু বানাতে থাকে। তার এমন ফাইটিং স্টাইল দেখে বিজলি তো বটেই, বরং কায়েলও প্রচুর ইমপ্রেসড হয়ে পড়ে। তারপর সে তাদের দুজনকে বাড়ি পৌঁছে দেয়। এদিকে অরুণ আগেই জানতে পেরেছিল যে কায়েলের মা মারা যাওয়ার পরে তার বাবা তাকে রেখে চলে গিয়েছিল। আসলে কায়েল মুখে কথা বলতে পারতো না, তখন থেকেই বিজলি তার দায়িত্ব নিয়েছে। এমনকি এর জন্য সে বিয়ে পর্যন্ত করেনি। যাই হোক, কথা বলতে না পারলেও কায়েল কিন্তু খুব ট্যালেন্টেড বাচ্চা, কারণ তার ঘর ভর্তি ছিল অনেকগুলো স্কেচ যা সে নিজেই এঁকেছে। এর জন্য সে স্কেচ পেন্সিল চুরি করার চেষ্টা করছিল। এখানে অরুণ বিজলিকে এভাবে বাঁচানোর কারণে সে তার প্রতি আরো ইমপ্রেসড হয়ে পড়ে। সে নিজ থেকেই অটো স্ট্যান্ড ঘুরে ঘুরে সেই অটোটাকে খুঁজে বের করার জন্য অরুণকে সাহায্য করতে চায়। পরের দিন তারা দুজনেই অনেকগুলো অটো স্ট্যান্ডে খোঁজ খবর নেয়, কিন্তু কোথাও সে ওই অটোটাকে খুঁজে পায় না। বিজলি তখন হতাশ মনে তার বাড়িতে ফিরে আসে। তবে ঠিক তখনই ঘরের জানলায় একটা স্টার ঝুলতে দেখে তার মনে পড়ে যায় যে সেই অটোটাতে একটা স্টার আঁকা ছিল। এদিকে অরুণের মোটরসাইকেল হঠাৎ রাস্তার মাঝে পাংচার হয়ে যাওয়াতে সে নিজেও একটা অটোতে চড়ে বসে, কারণ ইতিমধ্যে সে মীরার ডেড বডি পাওয়ার খবর জেনেছে। কিন্তু কাকতালীয় ব্যাপার হলো, সে যেই অটোতে চড়েছে সেটাই কিন্তু ওই স্টার যুক্ত অটো। কিন্তু এই ব্যাপারটা তো আর অরুণ জানে না। এদিকে বিজলি তাকে কয়েকবার ফোন করে অটোর ব্যাপারে জানাতে চায়, কিন্তু প্রতিবারই সিগন্যালের সমস্যায় তাদের কথা আটকে যেতে থাকে। এদিকে মীরার ডেড বডি পাওয়া গিয়েছিল কর্পোরেশন ডাস্টবিনের ভিতরে। অরুণ সেখানে পৌঁছে অটো থেকে নেমে যায়। তখন বিজলি তাকে আবারও ফোন করে। এবার ক্লিয়ার সিগন্যাল থাকায় বিজলি তাকে স্টারের কথাটা জানাতে পারে। ঠিক তখনই অরুণ দেখতে পায় যে তাকে পৌঁছে দিয়ে আসা সেই অটোটার পিছনেই এমন একটা স্টার রয়েছে, কিন্তু সেই অটো ততক্ষণে সেই জায়গা থেকে রওনা দিয়ে দিয়েছিল। তখন অরুণ প্রাণপণে দৌড়ে সেই অটোটাতে এক লাফে চড়ে বসে। তারপর অটো ড্রাইভারকে থানায় নিয়ে গিয়ে সে রামধোলাই দেয়। এই রামধোলাই খাওয়ার পর লোকটা স্বীকার করে যে সে কেবল মেয়েদের টিজ করত, কিন্তু তাদেরকে সে সরাসরি কিছু করত না, বরং সে তাদেরকে ইন্দ্রজিৎ নামের এক লোকের হাতে তুলে দিত। অর্থাৎ এই সেই স্কুল টিচার ইন্দ্ররাজ।
লোকটা তার স্কুলের ঠিকানা না জানলেও বাড়ির ঠিকানা জানতো। এবার তার কাছ থেকে সেই ইনফরমেশন নিয়ে পুলিশ সোজা ইন্দ্ররাজের বাড়িতে চলে যায়। এরপর ঘর সার্চ করতে করতে হঠাৎ দাস ইন্দ্ররাজের ছবি দেখে রীতিমতো আটকে ওঠে, কারণ এই লোকের ক্লাসেই সে আমুকে দিয়ে এসেছিল। এখন সেখানে আরো খোঁজাখুঁজি করে তারা মীরার ব্যাগ খুঁজে পায়, এমনকি সেই পুতুলের কাটা মাথাটাও তার ড্রয়ারের থেকে পাওয়া যায়, যার কারণে আর এক মুহূর্ত দেরি না করে তারা স্কুলের দিকে রওনা হয়। এদিকে লম্পট ইন্দ্ররাজ তখনও স্কুলে ক্লাস নিচ্ছিল। ক্লাসের মাঝখানে সে জিজ্ঞেস করে যে এবার তার স্টুডেন্টদের মধ্যে থেকে কে 35%-এরও কম মার্ক পেয়েছে। তার কথা শুনে আমু ভয়ে ভয়ে তার হাত ওঠায়। তারপর সে আমুকে কাছে ডেকে তাকে চিমটি দিয়ে ধরে। তারপর স্কুল ছুটি হয়ে গেলেও সে তাকে দরজা বন্ধ করতে বলে। আমু কাঁদতে কাঁদতে তার কাছ থেকে রেহাই চাইলেও সে ওই কাজটা করার জন্য রেডি ছিল যেটা সে আগে থেকে করে আসছে। তবে ততক্ষণে অরুণ স্কুলে পৌঁছে যায় আর স্কুল ছুটি হয়ে গেছে শুনে সে প্রায় চলে যাচ্ছিল, কিন্তু ইন্দ্ররাজের আগের ভিকটিম তাকে সবকিছু খুলে বলে। তারপর অরুণ ক্লাসরুমে ঢুকে তার মুখোমুখি হলে সে ভূত দেখার মতো চমকে ওঠে। এরপর অরুণ তার এমন জায়গায় গুলি করে বসে যেটা দেখে তুমি শান্তি পাবে। যাই হোক, ইন্দ্ররাজকে তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে সে জানায় যে তার একা লাইফে কোনো এক্সাইটমেন্ট না থাকায় সে এই কাজগুলো করে আসছে, কিন্তু মেয়েদেরকে হত্যার ব্যাপারটা সে পুরোপুরি অস্বীকৃতি করে বসে। সে জানায় অটোওয়ালার সাহায্যে আগেও অনেক মেয়েকে তার বাসায় সে নিয়ে এসেছে। সেদিন মীরাকেও সে আর্ট ডিজাইন দেখানোর নাম করে তার বাসাতে নিয়ে এসেছিল। তারপর তাকে অজ্ঞান করানোর ওষুধ খাওয়ানোর জন্য শরবতে ওষুধ মেশাতে গেলে মীরা সেটা দেখে নেয়। তারপর সে প্যানিকড হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইন্দ্ররাজ তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারেনি। এরপর মীরার সাথে কি ঘটেছে তা তার জানা নেই, অর্থাৎ তার কথা অনুসারে সে মীরা কিংবা কোনো মেয়েকেই খুন করেনি। কিন্তু অরুণ আর বাকি পুলিশরা ডাক্তারি চেকআপের জন্য তাকে ছেড়ে যেতে বাধ্য হয়। এদিকে সেদিন রাতেই আমুর বার্থডে পার্টি থাকায় অরুণ আর দাস সেই পার্টিতে চলে যায়। তারপর তারা বেশ কিছুক্ষণ পার্টিতে সময়ও কাটায়। তবে পার্টির মাঝখানেই অরুণের কাছে হসপিটাল থেকে ফোন আসলে সে সেদিকে ছুট দেয়। হসপিটালে পৌঁছে সে দেখতে পায় ইন্দ্ররাজ এক নার্সকে গান পয়েন্টে রেখে পালিয়ে যেতে চাইছে। এসিপি লাক্সমি সহ বাকি পুলিশরা তাকে থামানোর চেষ্টা করছে। ওদিকে অরুণ লাক্সমিকে তার কথায় ভুলিয়ে রেখে নিজে তাকে শুট করার উপায় খুঁজতে থাকে, কারণ ইন্দ্ররাজের পিস্তল ধরার স্টাইল একবারে নুবের মতো ছিল, তাই তাকেই সহজেই ধরা সম্ভব হতো। কিন্তু লাক্সমি অরুণের কথায় পাত্তা দেয় না। ততক্ষণে ইন্দ্ররাজও নার্সকে জিম্মি বানিয়ে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই একটা গুলির আওয়াজ পেয়ে সবাই সেদিকে ছুটে যায়। তারপর সবাই দেখে যে অরুণ পিছন দিক থেকে ইন্দ্ররাজকে গুলি করে উপরে পাঠিয়ে দিয়েছে। সবাই ভেবে নিয়েছিল যে মামলা বুঝি এখানেই শেষ, কারণ ইন্দ্ররাজ খুনের কথা স্বীকার না করলেও তাকে সবাই সাইকো কিলার হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু তাকে মারার পর হঠাৎ অরুণের কাছে একটা ফোন আসে। এই ফোনে সে যা জানতে পারে তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার ভাগ্নি আমু নিজেরই বার্থডে পার্টি থেকে নিখোঁজ হয়ে গেছে। তাই অরুণ দ্রুত সেখানে ছুটে চলে যায়। আমুর মা এবং বাবা ইতিমধ্যেই প্যানিকড হয়ে পড়েছে। এখানে অরুণের হঠাৎ মনে পড়ে যায় যে বার্থডে পার্টিতে একটা বাচ্চা ক্যামেরা নিয়ে ভিডিও করছিল। তখন অরুণ তার কাছ থেকে ক্যামেরা নিয়ে তাতে সে দেখতে পায় যে এক তরুণ আমুকে নিয়ে বাইরের দিকে যাচ্ছে। অরুণ তাকে জিজ্ঞেস করার পর ছেলেটা জানায় যে সে কেবল অমুকে প্রপোজ করতে গিয়েছিল। তবে হঠাৎ তার সামনে রাস্তার মাঝখানে একটা ভ্যান এসে দাঁড়ায়। ছেলেটা ভেবেছিল যে আমু হয়তো ভ্যানের ড্রাইভারকে চেনে, তাই সে তাকে রেখে এসেছিল। তারপর থেকে আমু নিখোঁজ, অর্থাৎ এই ভ্যান সেই সাইকো কিলারেরই যে আমুকে অপহরণ করে নিয়েছে। অর্থাৎ ইন্দ্ররাজ আসলেই সাইকো কিলার ছিল না। এমনকি সেই সাইকো কিলার দাসের বাড়ির দেওয়াল টপকে একই ধরনের গিফট বক্স রেখে গিয়েছিল। অনেক চেষ্টার পরেও দুদিন ধরে আমুকে উদ্ধার করা সম্ভব হয় না। তার বাবা দাস মেয়ের চিন্তায় একেবারে ভেঙে পড়েছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তাদের জন্য তখনও বাকি ছিল। দুদিন পর অবশেষে সেটাই ঘটে যায় যার ভয় তারা পাচ্ছিল। অরুণ তার গাড়ি চেক করতে গিয়ে আমুর ডেড বডি পায়। তাকেও ঠিক একই পদ্ধতিতে নির্মমভাবে খুন করা হয়েছে। তার ক্ষতবিক্ষত লাশ দেখেই অরুণ রীতিমতো জমে পাথর হয়ে যায়। তার এক্সপ্রেশন দেখে দাসও বুঝতে পারে যে গাড়ির ডিকিতে কি আছে। অরুণ তাকে অনেক ঠেকানোর চেষ্টা করে যাতে সে গাড়ির ডিকি না খোলে, কিন্তু দাস জোর করে ডিকি খুলে আম্মুর লাশ দেখে নিজেই নির্বাক হয়ে যায়।
তার একমাত্র মেয়ের এমন করুণ মৃত্যুর পর তার পৃথিবীটাই যেন উলটপালট হয়ে পড়েছে। তবে কোকিলা চলে আসার পর তারা দুজনেই চোখের পানি মুছে তার কাছে ব্যাপারটা লুকায়, কারণ সে এই জিনিস কিছুতেই সহ্য করতে পারবে না। এরপর দাস অরুণকে গাড়ি নিয়ে আমুকে খুঁজতে যেতে বলে। তবে অরুণ কোথায় যাবে তা তো তোমরা জানোই। সে আমুল লাশ নিয়ে গোপনে সেই মর্গে রেখে আসে। সেখানকার ডাক্তার নন্দন পর্যন্ত তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। তারপর পোস্টমর্টমের রিপোর্ট হাতে পেয়ে দাসও সেটা ছিঁড়ে ফেলে দেয়, কারণ তার মেয়ে তো আর ফিরে আসবে না। এদিকে ইন্দ্ররাজকে গুলি করার কারণে অরুণকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। আসলে তার বলার কিছুই ছিল না। তবে এত কিছু ঘটে যাওয়ার পর সে হতাশার ঘোরে জিনিসপত্র ভাঙতে শুরু করে। বিজলি তাকে থামাতে গেলে সে তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। তারপর সে বলে যে বিজলিকে নিয়ে সে দূরে কোথাও চলে যাবে, পুলিশের চাকরি আর তাকে দিয়ে হবে না। তবে হঠাৎই কায়েলের হিয়ারিং এইড ডিভাইসের আওয়াজ শোনার পর বিজলি তাকে জানায় যে মীরার কাছেও ঠিক একই ধরনের একটা ডিভাইস ছিল। এই ডিভাইসে মীরা বিজলির উইশ রেকর্ড করেছিল। তাহলে খুনি তাকে খুন করার সময় যদি তার কাছে এই ডিভাইসটা থাকে তাহলে নিশ্চয়ই সেটাতে কিছু না কিছু রেকর্ড হয়ে থাকবে। এই কথা শুনে অরুণ দ্রুত সেই মর্গে ছুটে গিয়ে ডক্টর নন্দনের কাছ থেকে মীরার ডিভাইসটা চেয়ে নেয়। তারপর বিজলির সাথে সেই ডিভাইসের রেকর্ড হওয়া রেকর্ডিংগুলো শুনতে থাকে। এখানে মীরাকে টর্চার করার সময় তার চিৎকার সেই ডিভাইসে রেকর্ড হয়ে গিয়েছিল। তাই এবার অরুণ বিজলির সাথে মিলে অনেকবার রেকর্ডিং শোনার পর ব্যাকগ্রাউন্ডে একটা পিয়ানো সুর আবিষ্কার করে। তারপর সে একজন মিউজিশিয়ান দিয়ে মিউজিকটা প্লে করায়। লোকটা তাকে জানায় যে এই ধরনের কোনো পিয়ানো টিউন এখনো রিলিজ হয়নি, তাই যে এই সুরটা বাজাচ্ছে সে নিশ্চয়ই কোনো পিয়ানিস্ট। এবার অরুণের মাথায় দারুণ এক আইডিয়া খেলে যায়। সে একটা রেডিও স্টেশনে গিয়ে 8 ঘন্টার একটা প্রোগ্রাম চালানোর প্ল্যান করে। এই প্রোগ্রামে ক্রমাগত এই পিয়ানো টিউনটা বাজানো হবে, তাই যদি কোনো লিসেনার মিউজিকটাকে ডিটেলস দিতে পারে তাহলে সে পাবে পুরস্কার। অরুণ সাসপেনশনে থাকায় এই প্রোগ্রামটা চালানোর পারমিশন আদায় করতে তার বেশ বেগ পেতে হয়। তবে সে হাল না ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত পারমিশন আদায় করেই ফেলে। এদিকে রেডিওতে প্রায় আধা ঘন্টা ধরে এই প্রোগ্রাম চালানো হয়। সেখানে হোস্ট হিসেবে একজন আর্জের সাথে অরুণকেও রাখা হয়। পিয়ানোর টিউন বাজানোর পর তাদের কাছে ক্রমাগতই কল আসতে থাকে, কিন্তু কেউই এই টিউন সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে না, যার ফলে অরুণের হতাশা বেড়েই চলতে থাকে। আধা ঘন্টা পার হওয়ার পর আর্জে তাকে জানায় যে তাদের পরবর্তী প্রোগ্রাম এখনই শুরু করতে হবে। ঠিক এই কথা শুনে অরুণ প্রচন্ড হতাশা নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে আসে। তবে হঠাৎ একজন এসে তাকে জানায় যে এক মেয়ে ফোন করে পিয়ানোর টিউন শোনার কথা বলছে। অরুণ দ্রুত গিয়ে শ্বেতা নামে সেই মেয়েটার সাথে কথা বলে। শ্বেতা তাকে জানায় যে সে তার স্কুলের অ্যানুয়াল ডে ফাংশনে এই টিউন শুনেছে। এই কথা শুনে অরুণ আর দেরি না করে চলে যায় সেই স্কুলে। সেই স্কুলের প্রিন্সিপাল তাকে জানায় যে তাদের স্কুলে 3 মাস আগে একটা অ্যানুয়াল ডে ফাংশন হয়েছিল। এই কথা শুনে অরুণ সেই ফাংশনে সিসিটিভি ফুটেজ বের করে দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ দেখার পর হঠাৎ ফাংশনের এক ম্যাজিক শোতে এই টিউন শোনা যায়। সেই শোতে ম্যাজিক দেখাচ্ছিল এক বয়স্ক মহিলা। এই দৃশ্য দেখে অরুণের চোখ প্রায় কপাল উঠে যায় যখন সে একটা মেয়েকে স্টেজে আসতে দেখে। এই মেয়েটাই হলো 3 মাস আগে সাইকো কিলারের প্রথম খুন হওয়া সামুয়াকাতা। এবার অরুণ বাকি ভিকটিমদের স্কুলে খোঁজ নিয়েও জানতে পারে যে তাদের প্রত্যেকের স্কুলে একই মহিলা ম্যাজিক শো করেছিল। ব্যাস সব রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করে। অরুণ দেখতে পায় যে আমাবেলা জর্জ নামের এই মহিলা স্কুলে ম্যাজিক শো করার সময় তার ট্রিক্স দেখাতে হেল্প করার জন্য একটা মেয়েকে স্টেজে আসতে বলতো। তারপর ম্যাজিক দেখিয়ে মেয়েটার মন সে জয় করে নিত। এর পরের দিন হয়তো সে মেয়েটাকে ফলো করে তার ঠিকানা জেনে নিত। তার পরের দিন সে কোনো হট্টগোল ছাড়াই সুবিধাজনক জায়গা থেকে তাকে কিডন্যাপ করে নিত। তার মানে প্রতিটা ম্যাজিক শোয়ের 3 দিন পরেই মেয়েদেরকে অপহরণ করা হতো। এবার অরুণ খবর পায় যে অ্যানাবেলা তার লাস্ট শো যেখানে করেছিল সেখানেও সে একটা মেয়েকে স্টেজে ডেকেছিল। এখন শো হয়ে যাওয়ার আজ দ্বিতীয় দিন, তার মানে আজই সেই মেয়েটা কিডন্যাপ হতে চলেছে। তাই দ্রুত অরুণ সেই স্কুলের দিকে রওনা দেয়। সে প্রিন্সিপালকে বারবার ফোন করতে গেলেও প্রিন্সিপাল ফোন রিসিভ করছিল না। অবশেষে ছুটি হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে সে অরুণের কল রিসিভ করে। অরুণের কাছ থেকে ব্যাপারটা জানার পর প্রিন্সিপাল দাপ্তরিককে ঘন্টা বাজাতে নিষেধ করে দেয়। তারপর অরুণ স্কুলে পৌঁছানোর পর জানতে পারে যে অ্যানাবেলার যেই মেয়েটাকে স্টেজে ডেকেছিল তার নাম সঞ্জনা। অরুণ তার ক্লাসে গিয়ে নিজের পরিচয় দেয়। সেই ক্লাসে সঞ্জনা বসেছিল। অরুণ পুলিশের পক্ষ থেকে সিকিউরিটি মিটিং এর কথা বলে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলে।
সে তাদেরকে যে কোনো সিচুয়েশনে সতর্ক এবং সাহসী থাকার অনুরোধ করে। যদি তাতেও কাজ না হয় তাহলে প্রয়োজন বোধে অ্যাটাক করারও পরামর্শ দেয়। তারপর সে সবাইকে জিজ্ঞেস করে যে তাদের কাছে সেলফোন আছে কিনা। এটা শুনে ক্লাসের ম্যাডাম উপস্থিত থাকায় কেউই ফোনের কথা স্বীকার করতে চায় না, তাই অরুণ কৌশলে তাকে প্রিন্সিপালের রুমে পাঠিয়ে দেয়। এবার ম্যাম চলে গেলে প্রায় সবাই ফোন থাকার কথা স্বীকার করে নেয়। তখন অরুণ বোর্ডে নিজের নাম্বার লিখে সবাইকে নোট করে রাখতে বলে। সে পার্সোনালি সঞ্জনার কাছে গিয়ে দেখে নেয় যে সে নাম্বারটা নোট করেছে কিনা। এরপর স্কুল ছুটি হয়ে গেলে অরুণ তার কিছু সঙ্গী নিয়ে সঞ্জনার উপরে নজর রাখতে থাকে। এই কাজে তাকে সহকর্মী ভেঙ্কটেশ্বর সহ কিছু অফিসার সাহায্য করে যাচ্ছিল। এবার অরুণ নিজের গাড়িতে বসে এবং ভেঙ্কট বাইকে করে সঞ্জনাকে চোখে চোখে রাখতে থাকে। এখানে দেখা যায় সঞ্জনা প্রথমে একটা অটোতে উঠে টিউশন সেন্টারে যায়। তারপর ছুটি শেষে সে এক লোকের বাইকে করে নিজের বাসার সামনে এসে নামে। ততক্ষণ পর্যন্ত কেউই তাকে কিডন্যাপ করার চেষ্টা করেনি, কিন্তু হঠাৎ অরুণ সঞ্জনার পিছন থেকে একটা ভ্যানকে এগিয়ে আসতে দেখে। হঠাৎ তাদের সামনে একটা ট্রাক এসে দাঁড়িয়ে পড়াতে অরুণের ভীষণ পুরোপুরি ব্লক হয়ে যায়। আর সাথে সাথে তারা গাড়ি থেকে নেমে ট্রাক পার করে দেখে যে ভ্যানটা আর সেখানেই নেই। এই দৃশ্য দেখে অরুণের মাথায় তো পুরোই হাত। তবে কি সাইকোপ্যাথ সঞ্জনাকে কিডন্যাপ করে নিয়ে গেল? হঠাৎ সামনের বাড়ির দিকে অরুণের নজর গেলে সে কলিং বেল বাজায়। তখন ঘরের ভিতর থেকে দরজা খুলে বের হয় সঞ্জনা। তাকে অক্ষত দেখে অরুণ যেন হাফ ছেড়ে বাঁচে, কিন্তু সে কেন যেন অরুণকে চিনতে পারছিল না। তারপর সে বোঝাতে পারে যে অরুণ আসলে সঞ্জনাকে খুঁজছে। তখন সে জানায় যে সে আসলে সঞ্জনার যমজ বোন, আর সঞ্জনাও স্কুল শেষে মিউজিক ক্লাসে গেছে। এই কথা শুনে অরুণের মাথায় আবারও আকাশ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ সে আবারও ভেঙ্কটেশকে নিয়ে বেরিয়ে যায়। ইতিমধ্যে স্কুল থেকে সাইকোপ্যাথের ফেলে যাওয়া একটা গিফট বক্সও পাওয়া যায়। এদিকে সেই মহিলা কিন্তু ততক্ষণে সঞ্জনাকে কিডন্যাপ করে ফেলেছিল। অন্যদিকে অরুণ কন্ট্রোল রুমের সাহায্যে তার ফোন ট্রেস করতে করতে তার পিছু নিতে থাকে। সঞ্জনার ফোন সিগন্যাল একটা কলোনির কাছে গিয়ে কাট হয়ে যায়। ইতিমধ্যে আনাবেলা তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে রাখে। অন্যদিকে পুলিশ কন্ট্রোল রুম থেকে অরুণকে জানানো হয় যে তার থেকে অল্প দূরেই সঞ্জনার ফোন রয়েছে। সে ওই কলোনি থেকে বের হয়নি, কারণ যদি বের হতো তাহলে ফোনে আবারও টাওয়ারের সাথে কানেক্ট হয়ে সিগন্যাল ফিরে আসতো। এসব শুনে অরুণ খুব দ্রুত সেদিকে আগাতে থাকে। এদিকে আনাবেলা সঞ্জনাকে ঘরে রেখেই পিয়ানো বাজাতে শুরু করে। হঠাৎ সঞ্জনার জ্ঞান ফিরে আসলে সে কিছুই বুঝতে পারে না। তবে এখন সে তৎক্ষণাৎ বাড়ি ফিরতে চায়, কিন্তু অ্যানাবেলা তার কথায় জবাব না দিয়ে পিয়ানো বাজাতেই থাকে। এদিকে পুরো ঘরের অবস্থা দেখে সঞ্জনা বেশ ভিমড়ি খেয়ে যায়, কারণ সেখানে যেই পুতুলগুলোর মাথা কাটা হয়েছিল সেগুলোর অর্ধেক শরীর ছিল। এছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল নানা ধরনের ছুরি সহ ধারালো অস্ত্র। এই সব কিছু দেখে সঞ্জনা দ্রুত বাথরুমে ঢুকে ফোন বের করে তারপর সে অরুণকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনের সিগন্যাল সেখানে কিছুতেই আসছিল না। তখন আনাবেলাও তার দিকে আগাতে থাকে। এরপর সে দরজা বন্ধ করে দিয়ে ফোন করার আবারও অনেক চেষ্টা চালায়, আর আনাবেলাও বাইরে থেকে দরজায় ঘুষি মারতে থাকে। সঞ্জনা অনেক চেষ্টার পর অরুণকে ফোন করতে সক্ষম হয়, তবে আনাবেলাও বাথরুমের দরজা ভাঙতে শুরু করেছিল। এদিকে অরুণ ফোন পাওয়ার পরে সঞ্জনা তাকে সব জানিয়ে দেয়। তখন অরুণ তাকে বাথরুমের জানলা ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে বলে। তার কথায় জানলা ভেঙে বেরিয়ে যেতে সক্ষম হয়। তারপর সে দৌড়াতে দৌড়াতে সেই ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঘুরে ফিরে সে একই ঘরে আবারও এসে যায়। তারপর অ্যানাবেলা তার মুখ চেপে ধরে নিয়ে যায়। এদিকে অরুণ অবশেষে সেই ঘরে এসে পৌঁছায়। ঘরে ঢোকার পরেই সেখানে সাইকো কিলারে সে সবগুলো চিহ্ন দেখতে পায়। পুতুলের কাটা শরীর থেকে শুরু করে ধারালো ছুরি সবকিছু সেই ঘরে আছে। এরপর পুলিশ কন্ট্রোল রুম থেকেও তাকে জানানো হয় যে সঞ্জনার ফোন সেখানেই রয়েছে, কিন্তু তাকে কিংবা অ্যানাবেলাকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই অরুণ মেঝেতে কান পেতে নিচের থেকে সঞ্জনার গোংরানো শব্দ শুনতে পায়। তারপর সে বুঝতে পারে যে তাদের সামনে থাকা বুকশেলফের পিছনে আছে একটা গোপন দরজা। তৎক্ষণাৎ সে বইগুলো ফেলে দিয়ে গুলি করে দরজার তালা খুলে ফেলে। তারপর সে ভিতরে গিয়ে দেখতে পায় সঞ্জনাকে। অন্যদিকে অ্যানাবেলা ততক্ষণে ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু অরুণের আদেশে ভেঙ্কটেশ্বর তার পিছু নিলে সে হঠাৎ রাস্তার মাঝখানে কষে ব্রেক ধরে, আর এই কারণে ভেঙ্কটেশের বাইকে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। আর এই সুযোগেই অ্যানাবেলা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর অরুণ আর ভেঙ্কটেশ্বর সেই ঘর সার্চ করতে করতে অনেক ডিটেলস আবিষ্কার করে। এছাড়াও তারা আনাবেলার সাথে তার ছেলের ছবিও খুঁজে পায়। সেখান থেকে একটা পুরাতন কেস ফাইলও উদ্ধার করা হয়।
সেই সূত্র ধরে অরুণ পুরানো এক কেসের কথা জানতে পারে যেখানে অ্যানাবেলা আর তার ছেলে জড়িত ছিল। সেই কেস হ্যান্ডেল করছিলেন রাজা মনিক নামের এক পুলিশ অফিসার, যে এখন অবসরপ্রাপ্ত। অরুণ এবার তার সাথে গিয়ে দেখা করে। তখন সেই অফিসার ধীরে ধীরে পুরাতন কাহিনী খুলে বলতে শুরু করে। সে জানায় অ্যানাবেলা জর্জের আসল নাম হলো ম্যারি ফার্নান্দেস। সে একজন মিউজিশিয়ান এবং একজন ম্যাজিশিয়ানও ছিল। তার ছেলে ক্রিস্টোফারকে সে ম্যাজিক শেখাতো, কিন্তু ক্রিস্টোফারের একটা অদ্ভুত জেনেটিক রোগ হয়েছিল, যার ফলে তার চেহারা দেখতে একদম বৃদ্ধ মানুষের মতো হয়ে যাচ্ছিল, যার ফলে এই নিয়ে তার স্কুলের সবাই হাসি তামাশা করত। তবে সোফিয়া নামের এক মেয়ের সাথে তার গাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তারা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে উঠতে থাকে। এভাবেই সোফিয়া একদিন তার বার্থডেতে একটা পুতুল তাকে উপহার দেয়, আর এটাই ছিল সেই মাথা কাটা পুতুল। যাই হোক, সোফিয়ার প্রতি ক্রিস্টোফার ধীরে ধীরে অনেক বেশি এক্সট্রাক্টেড হয়ে পড়ে। তাই একদিন সে তাকে প্রপোজ করে বসে, কিন্তু সোফিয়া তার প্রস্তাবে রাজি হয় না, কেননা তার পিছনে ছিল একটা নির্দিষ্ট কারণ। আসলে ভালো বন্ধু হওয়াতে সে ক্রিস্টোফারকে সেটা বলতে চায়নি, কিন্তু অবশেষে বাধ্য হয়ে সে বলেই দেয়। সে জানায় ক্রিস্টোফারের এই রোগের জন্য সে কোনোদিনও বাবা হতে পারবে না, তাই সে বিয়ের যোগ্যই ছিল না। এই কথা শোনার পর তার মন একেবারেই ভেঙে যায়, যার ফলে সে বাড়িতে এসে প্রচন্ড পাগলামি করতে থাকে। তার মা ম্যারি তাকে শান্ত করার জন্য তাকে সবকিছু ভুলে ম্যাজিশিয়ান হওয়ার প্রতি ফোকাস করতে বলে। এবার তাকে খুশি করার জন্য সে তাকে ভালোভাবে মেকআপ এবং ড্রেস আপও করিয়ে দেয়, কিন্তু এরপর স্কুলে গিয়ে তাকে আরো বেশি বুলিং এর শিকার হতে হয়, আর এতে করে ক্রিস্টোফার তাতে আরো বেশি ভেঙে পড়ে। তবে এবার প্রতিশোধ পরায়ণ ম্যারি সোফিয়ার সাথে দেখা করে। সেখানে সোফিয়া তাকে ক্রিস্টোফারের প্রতি এমন ব্যবহারের জন্য সরিও বলে, আর ম্যারিও তাকে ক্রিস্টোফারের সাথে ফ্রেন্ডশিপ ঠিক করতে বলে একটা গিফট দেয়। কিন্তু সেই গিফট বক্স খুলে দেখতে পায় ক্রিস্টোফার তার দেওয়া পুতুলের মাথাটা কেটে রেখেছে। ঠিক তার দুদিন পরেই সেই স্থান থেকে সোফিয়ার লাশ উদ্ধার করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কোনো কিছু প্রমাণিত না হওয়ায় কিছুদিন পর তাদেরকে রিলিজ করে দেওয়া হয়। আর এরপর তাদের একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং তারপর থেকে তাদেরকে আর কখনো দেখা যায়নি, যার ফলে সবাই ধরে নেয় যে এই অ্যাক্সিডেন্টে দুজনে হয়তো মারা গেছে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ম্যারি সেই অ্যাক্সিডেন্টে মারা যায়নি, বরং সাইকো হয়ে এখনো সে একের পর এক মেয়েকে খুন করে যাচ্ছে। এবার রাজামণিকার কাছ থেকে সব কথা শুনে অরুণ বাড়িতে ফিরে আসে। ওদিকে রাজামানিক অরুণের রেখে যাওয়া ছবি এবং ভিডিওগুলো দেখে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তারপর সে ফোন করে তৎক্ষণাৎ তাকে দ্রুত আসতে বলে, কিন্তু অরুণ সেখানে পৌঁছানোর আগে রাজামানিক খুন হয়ে যায়। দূর থেকে তার গলায় নিখুঁত লক্ষ্যে ছুরি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর এই কাজটা যে ম্যারি করেছে তা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, অরুণ সেখানে পৌঁছে রাজামানিকের লাশ খুঁজে পায়। এর কিছুক্ষণের মধ্যে পুলিশও সেখানে এসে পড়ে। রাজামানিকের এই মৃত্যুর খবর এসিপি লাক্সমির কাছে পৌঁছে গেলে সে অরুণকে অ্যারেস্ট করার আদেশ দেয়। এরপর পুলিশ এসে অরুণকে হাতকড়া পরায়। ঠিক তখনই সেও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তার রেখে যাওয়া ছবিগুলোতে এমন কিছু আছে যা দেখে রাজামানিক তৎক্ষণাৎ তাকে ডেকেছিল, কিন্তু সেটা ইনভেস্টিগেশন করার আগে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এরপর থানায় নেওয়ার পর লাক্সমি তো তাকে প্রচুর কথা শোনাতে থাকে, কারণ এই কেসে অরুণের এতটা ইনভলভমেন্ট তার ইগোতে লেগেছিল। এরপর অরুণের কোনো কথা সে শুনতে না চেয়ে তাকে হাতকড়া পরিয়ে রাখতে বলে। অন্যদিকে থানার অফিসাররাও তাকে হাতকড়া পরিয়ে পশুপতি নামের এক কনস্টেবলকে পাহারায় রেখে যায়। ঠিক তখনই অরুণ পশুপতিকেই ম্যারি ফার্নান্দেজের কেসের ফাইলটা নিয়ে আসতে বলে, কারণ একটা রহস্যের কুল কিনারা করার জন্য ম্যারির ছবিটা দেখা তার খুবই জরুরি। এইসব শুনে পশুপতি অনেক ভয়ে ভয়ে তাকে ফাইলটা এনে দেয়। তারপরে অরুণ নতুন আর পুরাতন ছবি মিলিয়ে এমন এক রহস্য উদ্ধার করে যা তোমাদের মাথা পুরোই ঘুরিয়ে দেবে। অরুণ দেখতে পায় যে ম্যারির সব ম্যাজিক শোতে তার হাতে 6টা আঙ্গুল দেখা যাচ্ছে, অথচ পুরাতন সব ছবিতে মেরির হাতে আঙ্গুল ছিল 5টা। তাহলে 6টা আঙ্গুল আছে কার হাতে? ঠিক তার পাশেই দাঁড়ানো ক্রিস্টোফারের হাতে দেখা যায় তার আঙ্গুল রয়েছে 6টা। তার মানে ম্যারি সেজে এই খুনগুলো করে যাচ্ছে ক্রিস্টোফার নিজেই। এমনকি সোফিয়াকেও ম্যারির সাহায্যে ক্রিস্টোফারই খুন করেছিল। সেই অ্যাক্সিডেন্টে ম্যারি মারা গেলেও ক্রিস্টোফার তখনও বেঁচে ছিল। এরপর মায়ের মৃত্যুর পর তার মধ্যে প্রতিশোধের নেশা কয়েক গুণ বেড়ে যায়, যার ফলে সে হয়ে ওঠে ভয়ানক এক সাইকো কিলার। তখন সোফিয়া যেই বয়সের ছিল সেই বয়সের মেয়েদেরকে কিডন্যাপ করে ইউনিক স্টাইলে খুন করা শুরু করে। এই রহস্য উদ্ধারের পরে অরুণ আবারও লাক্সমির কাছে গিয়ে সেটা বলতে চায়। পুলিশ কিন্তু তখনও ম্যারির খোঁজে সারা শহরে চেকপোস্ট বসিয়েছে।
তবে অরুণ লাক্সমিকে বোঝাতে চায় যে ম্যারিকে খুঁজে কোনো লাভই হবে না, কারণ ক্রিস্টোফারই ম্যারি সেজে খুনগুলো করছে। ইতিমধ্যে সে হয়তো তার বেশও বদলে নিয়েছে, কিন্তু লাক্সমি তার কথায় পাত্তাই দিতে চায় না। অরুণ তখন বলে বসে, ম্যাম, আপনার ইগোর জন্যই এই সাইকো কিলার বারবার বেঁচে যাচ্ছে। এই কথা শুনে লাক্সমি আরো রেগে যায়। ওদিকে বিজলি হঠাৎই অরুণকে বারবার ফোন করতে থাকে। এই সন্ধ্যার সময়ে বিজলি কায়েলকে নিয়ে তার ঘরে ছিল, কিন্তু হঠাৎ তার পাশের রুমে টিভি আপনা আপনি চালু হয়ে যায়, যার কারণে সে চলে যায় টিভি অফ করতে। এরপর সে মোমবাতি জ্বালালেও সেটা নিভে যায়। তারপর সে সিঁড়ি থেকে কারোর পায়ের শব্দ শুনতে পায়। ঠিক তখনই বিজলি হঠাৎ ক্রিস্টোফারকে দেখে ভয়ে আটকে ওঠে। এরপর ক্রিস্টোফার তার হাতে একটা হাতুড়ি নিয়ে বিজলিকে মারার জন্য এগিয়ে আসছিল। তখন বিজলি দ্রুত একটা রুমে গিয়ে দরজাটা বন্ধর চেষ্টা করে। ক্রিস্টোফার বাইরে থেকে বারবার দরজায় ধাক্কা দিতে থাকে। বিজলি কোনোভাবে দরজা ঠেলে রেখে ফোন তুলে অরুণকে ফোন করে, কিন্তু অরুণ লাক্সমির সাথে কথায় ব্যস্ত থাকায় কয়েকবার তার ফোনটা কেটে দিয়েছিল। শেষে লাক্সমি রেগে যাওয়ার পর অরুণের ফোনটাকে সে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই অরুণ সেই ফোন রিসিভ করলে অপর পাশ থেকে বিজলি কথা বলে ওঠে। সে কাঁদতে কাঁদতে জানায় যে কেউ একজন তার উপরে হামলার চেষ্টা করছে। তার মুখের চেহারার বর্ণনা শুনে অরুণ বুঝতে পারে যে সেই হচ্ছে ক্রিস্টোফার। এরপর হঠাৎ বিজলি বিছানার দিকে লক্ষ্য করে দেখতে পায় যে কায়েল সেখানে নেই, আর ক্রিস্টোফারও বাইরে থেকে দরজা আটকে চলে গেছে। এদিকে অরুণও তার কথা শুনে বুঝতে পারে যে কায়েল হলো ক্রিস্টোফারের নেক্সট টার্গেট, আর অরুণের প্রতি প্রতিশোধ নিতে ক্রিস্টোফার এই কাজটা করছে। তখন অরুণ লাক্সমিকে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়, কিন্তু এবারও সে তার কথায় পাত্তা না দিয়ে পশুপতিকে তার হাতকড়া পরানোর আদেশ দেয়। কিন্তু এবার পশুপতি অরুণকে হাতকড়া না পরিয়ে খোদ লাক্সমিকেই হাতকড়া পরিয়ে বসে, কারণ সে বুঝতে পেরেছিল যে লাক্সমির ইগোর জন্যই ক্রিস্টোফার আরো একটা নিষ্পাপ মেয়েকে মারতে চলেছে। সে অরুণকে লাক্সমির রিভলভারটাও হাতে তুলে দেয়, যার ফলে অরুণ আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। এদিকে ক্রিস্টোফার কায়েলকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ভঙ্কেটের সাথে তার দেখা হয়, কিন্তু ভঙ্কেট তো আর ক্রিস্টোফারের ব্যাপারে জানতো না। তবুও সে তার ভ্যানটাকে থামায়, কারণ তার ভ্যানের পিছনের চাকাটা লুজ ছিল। এখন অ্যাক্সিডেন্ট যাতে না হয় তার জন্যই সে ভ্যানটাকে থামিয়ে চাকাটা ঠিক করতে বলে। ঠিক তখনই তার কাছে অরুণের ফোন কল আসে। অরুণ তাকে জানায় যে ম্যারি ফার্নান্দেজ সাইকো কিলার নয়, বরং তাদেরকে তার ছেলে ক্রিস্টোফারকে খুঁজতে হবে। ভঙ্কেট তখন তার চেহারার বর্ণনা চাইলে অরুণ তাকে বলে যে ক্রিস্টোফারের চোখ মুখ দেখতে বৃদ্ধের মতো, আর তার হাতে রয়েছে 6টা আঙ্গুল। এই কথা শুনে এই ভঙ্কেটেশ ইলেকট্রিক শক খাওয়ার মতন চমকে ওঠে, কারণ তার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে স্বয়ং ক্রিস্টোফার। সে তৎক্ষণাৎ তার পিস্তল তাক করে তাকে গাড়ি থেকে নেমে আসতে বলে। অন্যদিকে অরুণকেও সে জানায় যে ক্রিস্টোফারকে সে পেয়ে গেছে। এটা শুনে অরুণ তাকে গাড়িতে কায়েল আছে কিনা সেটা জিজ্ঞেস করলে সে ডিক্কি খুলে কায়েলকে অক্ষত অবস্থায় পায়। এরপর অরুণ তাকে সোজা শুট করে দিতে বলে, কিন্তু ক্রিস্টোফার হঠাৎ ম্যাজিক ট্রিক পারফর্ম করতে করতে ভঙ্কেটেশকে কনফিউজ করে দেয়। তারপর সে তার দিকে মারাত্মক কায়দায় কাঠ ছুঁড়ে গুলির টার্গেট মিস করিয়ে ফেলে। তারপর সে ভঙ্কেটেশের উপর হামলে পড়ে তার পিস্তল ছিনিয়ে নেয় এবং পরপর বেশ কয়েকটা গুলি করে ভঙ্কেটেশকে সেখানেই হত্যা করে ফেলে। এদিকে কায়েল এই গুলির শব্দে জ্ঞান ফিরে পেয়ে পালাতে শুরু করে। অন্যদিকে অরুণ ভঙ্কেটেশের কাছ থেকে আর কোনো রেসপন্স না পেয়ে ডক্টর নন্দকে ফোন করে ক্রিস্টোফারের কথাটা জানিয়ে দেয়। নন্দন তখন সেই এরিয়া দিয়েই গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ সে কায়েলকে দেখে গাড়িটা থামায়। তারপর সে ভিতরে ঢুকে ক্রিস্টোফারকে এগিয়ে আসতে দেখে। তখন সে দ্রুত কায়েলকে নিয়ে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ক্রিস্টোফার তার পিছু নিয়ে তার দিকে সজোরে হাতুড়ি নিক্ষেপ করে বসে। এরপর সে কায়েলের সামনে তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে মারতে শেষ করে দেয়। এদিকে অরুণও ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল, কিন্তু বাইরে থেকে সমস্ত গেট আর শাটারগুলো সে বন্ধ অবস্থায় দেখে। এরপর পুলিশ কন্ট্রোল রুম থেকেও তাকে জানানো হয় যে ক্রিস্টোফার পোস্ট অফিসের পাশে আছে এমন মেসেজ তারা পেয়েছে। এই কথা শুনে অরুণও সেখান থেকে প্রায় চলে যাচ্ছিল, তবে হঠাৎ সে দোতলা থেকে কিছু বাবল উঠতে দেখে। এই দৃশ্য দেখে তার মনে পড়ে যায় যে ক্রিস্টোফারও ম্যারি সেজে ম্যাজিক শোতে এই বাবল ট্রিক ডিসপ্লে করত, যার ফলে সাথে সাথে অরুণ দ্রুত দরজা খুলে উপরে উঠে যায়। এবার ক্রিস্টোফার তখন কোয়েলকে প্রায় মারতেই যাচ্ছিল। ঠিক তখনই অরুণ ভিতরে ঢোকার পরে সে তার দিকে রিভলভার তাক করে বসে। সে তাকে শুট করার হুমকিও দেয়, কিন্তু সাইকো ক্রিস্টোফার তার দিকে হাতুড়ি নিক্ষেপ করে একপাশে লুকিয়ে পড়ে। তারপর অরুণ তাকে খুঁজতে শুরু করলে সে হঠাৎ বেরিয়ে এসে অদ্ভুত কায়দায় তার দিকে কাঠ ছুঁড়ে মারতে থাকে।
অরুণ তার দিকে মিসফায়ার করে রিভলভারের বুলেটও শেষ করে ফেলে। এবার সুযোগ বুঝে ক্রিস্টোফার তার উপরে একযোগে হাতুড়ি আর রড দিয়ে হামলা করে বসে। অরুণ তাকে বেশ ভালোভাবে ফাইট দিলেও শেষে সে পর্যন্ত কাবু হয়ে পড়ে আর ক্রিস্টোফারও আবারও কায়েলকে মারতে যায়। তখন অরুণ ভাবতে থাকে যে কিভাবে তার সাথে মেন্টালি একটা গেম খেলা যায়। এই কথা ভাবতে ভাবতে সে একটা উপায় পেয়ে বসে। তারপর সে হঠাৎ ক্রিস্টোফারের চেহারা নিয়ে তাকে তাচ্ছিল্য করতে থাকে। আসলে ছোটবেলা থেকেই তার চেহারা নিয়ে বুলিং হওয়াতে ক্রিস্টোফার তার চেহারা নিয়ে উপহাস করলেই সে রেগে আগুন হয়ে যেত, যার ফলে সে কায়েলকে ছেড়ে দিয়ে অরুণের উপরেই হামলা করতে যায়। এই সুযোগে অরুণ তাকে ফেলে দিয়ে মারতে থাকে। এবার আর ক্রিস্টোফার তেমন একটা সুবিধা করতে পারে না, কিন্তু এক পর্যায়ে সে অরুণের পেটে একটা রড ঢুকিয়ে দেয়, যার ফলে অরুণ আহত হয়ে পড়লে সে তাকে একেবারে শেষ করার জন্য এগিয়ে আসে। এবার ক্রিস্টোফার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে গিয়েও ব্যর্থ হয়। সেই সুযোগে অরুণ তার গলায় রড ঢুকিয়ে দেয় আর ফাইনালি সাইকো ক্রিস্টোফারে দ্য এন্ড হয়ে যায়। এই কাহিনী খতম করার পর অরুণকে হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে বিজলি আর কায়েল তার পাশেই থাকে। অন্যদিকে নিউজ মিডিয়াতে তার এই সাহসিকতার খবর ছড়িয়ে পড়ে। এরপর হঠাৎ অরুণের কাছে একটা ফোন আসে। আসলে এতদিন অরুণ যে প্রডিউসারের দুয়ারে দুয়ারে ফিল্ম বানাতে চেয়েছিল, তাকেই এখন বিখ্যাত এক প্রডিউসার নিজে ফোন করে সাইকো ফিল্ম বানানোর অফার দেয়। আর এভাবেই অরুণ তার আপনজনদের হারিয়ে নরপিশাচ ক্রিস্টোফারকে শেষ করতে সক্ষম হয়। এছাড়াও ফাইনালি তার সিনেমা বানানোর স্বপ্ন পূরণ হতে চলেছে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ সাইকো থ্রিলার মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।